একটা বাড়িতে 4টা হারিকেন জ্বলছিল। গভীর রাতে কথা নেই বার্তা নেই শুরু হলো ঝড়। একটা হারিকেন গেল নিভে। এখন আপনি বলুন ওই বাড়িতে হারিকেন এখন কয়টা? 3টা। আমি দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললাম, হয়নি। একটা হারিকেন নিভে গেছে ঠিকই, হারিকেনের সংখ্যা তো কমেনি। হারিকেন 4টা আছে। আপনি তো ভাই অঙ্ক শিখতে পারেননি, টাকাটা দিতে পারলাম না, কিছু মনে করবেন না। আব্দুর রশিদ দাঁড়িয়ে আছেন। আমি হাঁটা ধরেছি, মেসে ফিরে যাব। সারাদিন কিছু না খাওয়াতে খিদে নাড়ি ভুড়ি পাক দিচ্ছে। মেসে রান্না হয়েছে কিনা খোঁজ নিতে হবে। মেসের ভাত সকাল সকাল নেমে যায়। ভাত নেমে গেলে একটা ডিম ভেজে দিতে বলবো। আগুন গরম ভাত ডিম ভাজা দিয়ে খেতে অতি উপাদেয়। তবে খেতে হয় চুলা থেকে নামার সাথে সাথে, দেরি করা যায় না। ঘর থেকে বেরোবার জন্য রাত 12টা খুব ভালো সময়। 0 আওয়ার। কাউন্ট আপ শুরু হয় 0 আওয়ার থেকে। 0, 1, 2, 3। ঠিক রাত 12টায় কী বার হবে? শনিবারও নয়, রবিবারও নয়। 0 আওয়ারে বার থেমে থাকে। দরজা তালাবদ্ধ করে বেরোচ্ছি। দেখি বদরুল সাহেব কলঘর থেকে হাত মুখ ধুয়ে ফিরছেন, মুখ ভেজা, কাঁধে গামছা। রাত 12টায় আমার মন টন খুব ভালো থাকে, কাজেই আমি উল্লাসের সঙ্গেই বললাম, কী খবর বদরুল সাহেব? তিনি লজ্জিত ভঙ্গিতে হাসলেন। কোথায় ছিলেন আজ সারাদিন? তিনি আবারও হাসলেন। আমি বললাম, গিয়েছিলেন নাকি ইয়াকুব আলীর কাছে? জি। দেখা হয়নি? দেখা হয়েছে, অতিরিক্ত ব্যস্ত। কথা হয়নি? হয়েছে, চাকরির ব্যাপারটা বললাম। আগেও তো বলেছিলেন, আবার কেন? ভুলে গিয়েছে, নানা রকম কাজ নিয়ে থাকে তো। আজকে তার আবার একটা দুর্ঘটনা ঘটলো, তার মনটা ছিল খারাপ। কী দুর্ঘটনা? 21 লাখ টাকা দিয়ে নতুন গাড়ি কিনেছে, সেই গাড়ির হেডলাইট ভেঙে ফেলেছে। কেয়ারলেস ড্রাইভার। ওই নিয়ে নানান হইচই, ধমকাধমকি চলছে, তার মধ্যে আমি গিয়ে পড়লাম। আপনি ধমক খেয়েছেন? জি না, আমি ধমক খাবো কেন? আমার ছেলেবেলার বন্ধু, ভেরি ক্লোজ ফ্রেন্ড। গাড়ি হেডলাইট ভাঙার কারণে ইয়াকুবের মন খারাপ দেখে আমারও মন খারাপ হয়ে গেল। এর মধ্যে চাকরির কথাটা তুলে ভুল করেছি। ইয়াকুব সাহেব রেগে গেছেন? তা ঠিক না, বলল বায়োডাটা তার সেক্রেটারির কাছে দিয়ে যেতে। 2টা পাসপোর্ট সাইজের ছবিসহ বায়োডাটা সে দেখবে। দেখবে বলেছে? দেখবে তো বটেই, স্কুল জীবনের বন্ধু ফেলবে কি করে? বায়োডাটা নিয়েই সারাদিন ছোটাছুটি করলাম। একদিনের মধ্যে ছবি তুলে বায়োডাটা টাইপ করে 5টার সময় একেবারে ইয়াকুবের হাতেই ধরিয়ে দিয়েছি। ইয়াকুব সাহেব আপনার কর্মতৎপরতা দেখে নিশ্চয়ই খুশি হলেন। বজরুল চুপ করে রইলেন। আমি বললাম, খুশি হননি? জি না, একটু মনে হয় বেজার হয়েছে। সেক্রেটারির হাতে দিতে বলেছে, আমি তা না করে তার হাতেই দিলাম। এতে সামান্য বিরক্ত। এত বড় একটা অর্গানাইজেশন চালায়, তার তো একটা সিস্টেম আছে। হুট করে হাতে কাগজ ধরিয়ে দিলে হবে না। ভুলটা আমার। বজরুল সাহেব, আপনার কি ধারণা ইয়াকুব আলী আপনাকে চাকরি দেবেন? অবশ্যই। আমার সামনেই সেক্রেটারিকে ডেকে বায়োডাটা দিয়ে দিল, বলল উপরে আর্জেন্ট লিখে ফাইলে রাখতে। কবে নাগাদ চাকরি হবে বলে মনে করছেন? খুব বেশি হলে 1 সপ্তাহ। ইয়াকুব আমাকে 1 সপ্তাহ পরে খোঁজ নিতে বলেছে। আগামী শনিবারের মধ্যে হয়ে যাবে ইনশাল্লাহ। স্বপ্নেও তাই দেখলাম। এর মধ্যে স্বপ্নও দেখে ফেলেছেন? জি, ছোটাছুটি করে কাগজপত্র জোগাড় করে টায়ার্ড হয়ে গিয়েছিলাম, ভাবলাম একটু রেস্ট নিই। ইয়াকুবের পিএ বলল, বসুন চা খান। চা খাওয়ার জন্য বসেছি। বসে থাকতে থাকতে ঝিমুনির মতো এসে গেল। তখন স্বপ্নটা দেখেছি। দেখলাম কি, ইয়াকুব এসেছে। তার হাতে বিরাট এক মৃগেল মাছ। এইমাত্র ধরা হয়েছে, ছটফট করছে। ইয়াকুব বলল, নিজের পুকুরের মাছ, তোর জন্য আনলাম, নিয়ে যা। মাছ স্বপ্নে দেখা খুবই ভালো। হিমু ভাই, আপনি যাচ্ছেন কোথায়? হাঁটতে যাচ্ছি। রাত দুপুরে কেউ হাঁটতে যায়? আশ্চর্য।
দুপুর রাতে হাঁটার মধ্যে আছে কি? চলুন আমার সঙ্গে হেঁটে দেখুন। যেতে বলছেন? এক রাতে একটু অনিয়ম করলে কিছু হবে না। খুব টায়ার্ড লাগছে হিমু ভাই, ভাবছি ঘুমবো। ঘুম তো আপনার আসবে না, খিদে পেটে শুয়ে ছটফট করবেন। এর চেয়ে চলুন কোথাও নিয়ে গিয়ে আপনাকে খাইয়ে আনি। মনে হচ্ছে সারাদিন কিছু খাননি। সারাদিন খাইনি কি করে বুঝলেন? বোঝা যায়, মানুষের সব খবর তার চোখে লেখা থাকে। ইচ্ছে করলেই সেই লেখা পড়া যায়। কেউ ইচ্ছে করে না বলে পড়তেও পারে না। আপনি পারেন? মাঝে মাঝে পারি, সবসময় পারি না। আপনি যে সারাদিন খাননি এটা আপনার চোখে পড়তে পারছি। একই সঙ্গে আরেকটা জিনিস পড়া যাচ্ছে, সেটা হচ্ছে আজ দিনটা আপনার জন্য খুব আনন্দের। বদরুল সাহেব হতভম্ব হয়ে তাকিয়ে আছেন। হতভম্ব কাটার পর বললেন, আপনি ঠিকই ধরেছেন, আজ আমার বিবাহ বার্ষিকী। আমি ভুলে গিয়েছিলাম। সন্ধ্যার সময় হঠাৎ মনে হয়েছে, আরে আজ তো 25শে এপ্রিল। চলুন রাস্তায় হাঁটতে হাঁটতে বিয়ের দিনের গল্প করবেন। অনেকদিন কারো বিয়ের গল্প শুনি না। বদরুল সাহেব লজ্জিত গলায় বললেন, বলার মতো কোনো গল্প না। সব গল্পই বলার মতো। রাস্তায় নেমেই বদরুল সাহেব বিস্মিত স্বরে বললেন, হাঁটতে তো ভালোই লাগছে, রাস্তাগুলি অন্যরকম লাগছে। আশ্চর্য তো, ব্যাপারটা কি? আমি ব্যাপার ব্যাখ্যা করলাম না। রাতের বেলা রাস্তার চরিত্র বদলে যায় কেন, সেই ব্যাখ্যা এক একজনের কাছে এক এক রকম। আমার ব্যাখ্যা আমার কাছেই থাকুক। বদরুল সাহেব বললেন, হাঁটতে হাঁটতে আমরা কোথায় যাব? আমি বললাম, মাথায় কোনো নির্দিষ্ট জায়গা থাকলে হাঁটার কোনো আরাম থাকে না। হাঁটতে হবে এলোমেলোভাবে। বলুন কিভাবে আপনাদের বিয়ে হলো? মুন্সিগঞ্জে বেড়াতে গিয়েছিলাম, খালার শ্বশুর বাড়ি। ওদের একান্নবর্তী পরিবার। লোকজন গিজ গিজ করছে, কে কখন খায় কোনো ঠিক নেই। খাওয়া দাওয়ার ভেতরেও কোনো যত্ন নেই। খেলে খাও, না খেলে খেও না, ওইরকম ভাব। মাঝে মাঝে কী হয় জানেন? ভালো একটা পদ হয়তো রান্না হয়েছে, এদিকে বেশিরভাগ মানুষ খেয়ে উঠে গেছে, কেউ জানেই না মূল পদ এখনও রান্নাই হয়নি। বদরুল সাহেব তার বিয়ের গল্পের জায়গায়ও খাওয়ার গল্প ফেঁদে বসেছেন। এই খাওয়া দাওয়ার ভেতর থেকে বিয়ের গল্প হয়তো শুরু হবে, কখন হবে কে জানে। ভদ্রলোকের সম্ভবত খিদেও পেয়েছে। খিদের সময় শুধু খাবার কথাই মনে পড়ে। তাকে খাওয়ানোর কী ব্যবস্থা করা যায় বুঝতে পারছি না। আবারও পকেটবিহীন পাঞ্জাবি নিয়ে বের হয়েছি। এই পাঞ্জাবি মনে হয় আর ব্যবহার করা যাবে না। বদরুল সাহেব গল্প চালিয়ে যাচ্ছেন। সেদিন কি হয়েছে শুনুন। পাবদা মাছ এসেছে, এক খালুই মাছ, প্রত্যেকটা দেড় বিঘত সাইজ। এ বাড়িতে আবার অল্প কিছু আসে না, যা আসে ঝুড়ি ভর্তি আসে। আমরা মূল রাস্তা ছেড়ে গলিতে ঢুকলাম। বদরুল সাহেবের গল্পে বাধা পড়ল। আমরা টহল পুলিশের মুখোমুখি পড়ে গেলাম। খাকি পোশাকের কারণে সব পুলিশ একরকম মনে হলেও এটি যে গতকালেরই দল এতে আমার কোনো সন্দেহই রইল না। আমি আন্তরিক ভঙ্গিতে বললাম, কী খবর? টহল পুলিশের দল থমকে দাঁড়ালো। আজ আপনাদের পাহারা কেমন চলছে? এই প্রশ্নেরও জবাব নেই। বদরুল সাহেব হকচকিয়ে গেছেন, কথাবার্তার ধরন ঠিক বুঝতে পারছেন না। কালকের ওস্তাদজি আজও প্রথম কথা বললেন, তবে তুই তো পারি না, ভদ্র ভাষা। আপনারা কোথায় যান? ভাত খেতে যাই। আজ অবশ্যই আমি খাবো না, এই ভদ্রলোক খাবেন। ওনার নাম বদরুল আলম। ওনাকে থাপ্পড় দিতে চাইলে দিতে পারেন, উনিও কিছু বলবেন না। উনিও আমার মতোই বিশিষ্ট ভদ্রলোক। বদরুল সাহেব ফিসফিস করে বললেন, ব্যাপারটা কি? কিছুই তো বুঝতে পারছি না, কি সমস্যা? কোনো সমস্যা না, জনগণের সেবক পুলিশ ভাইয়েরা এখন আপনার রাতের খাবার ব্যবস্থা করবেন। পুলিশদের একজন বলল, কালকের ব্যাপারটা মনে রাখবেন না, নানা কিসিমের বদলোক রাস্তায় ঘোরে, নেশা করে। আমরা বুঝতে পারি নাই, একটা মিস্টেক হয়েছে। আমি কিছু মনে করিনি। মনের ভেতর অতি সামান্য খচখচানি আছে, সেটা দূর হয়ে যাবে যদি আপনারা বদরুল সাহেবের রাতের খাবার ব্যবস্থা করে দেন। এত রাতে? আপনাদের কার বাড়ি তো রাতে? আপনাদের একটা বুদ্ধি শিখিয়ে দিই। কোনো একটা বাড়িতে গিয়ে কলিং বেল টিপুন। বাড়িওয়ালা দরজা খুলে এতগুলি পুলিশ দেখে যাবে ভোরকে।
তখন আপনাদের যে ওস্তাদ তিনি বিনীত ভঙ্গিতে বলবেন, স্যার, এত রাতে ডিস্টার্ব করার জন্য খুবই দুঃখিত। একটা বিশিষ্ট ভদ্রলোক সারাদিন না খেয়ে আছেন, যদি একটু খাওয়ার ব্যবস্থা করেন। দেখবেন তৎক্ষণাৎ খাবার ব্যবস্থা হবে। মধ্যরাতের পুলিশ ভয়াবহ জিনিস। বদরুল সাহেবের হতভম্ব ভাব কাটছেই না। তার ক্ষুধা তৃষ্ণাও সম্ভবত মাথায় উঠে গেছে। পুলিশ দলের একজন আমার কাছে এগিয়ে এসে ফিসফিস করে বলল, স্যার, আপনার সঙ্গে একটু প্রাইভেট টক আছে। আমি প্রাইভেট টক শোনার জন্য ফুটপাত ছেড়ে নিচে নামলাম। সে কানের কাছে গুনগুন করে বলল, স্যার, বিরাট মিস্টেক হয়েছে। রাস্তায় কত লোক হাঁটে, কে সাধু কে শয়তান বুঝবো কিভাবে? আমিও তার মতোই নিচু গলায় বললাম, না বুঝারই কথা। ওস্তাদ জি একটা ভুল করেছে, চর দিয়ে ফেলেছে। তারপর থেকে ওনার হাত ফুলে প্রচণ্ড ব্যথা। ব্যথার চোটে রাতে ঘুমাতে পারেনি। পেকাতায় চর দিয়েছে, রকে টান পড়েছে, কিংবা হাতের মাসলে কিছু হয়েছে। কি যে ব্যাপার সেটা স্যার আমরা বুঝে গেছি। এখন স্যার আমাদের ক্ষমা করে দিতে হবে। এটা স্যার আমাদের একটা আবদার। আচ্ছা যান, ক্ষমা করে দিলাম। ওস্তাদ জি আজ ছুটি নিয়েছে, সারাদিন শুয়েছিল, রাতে বের হয়েছে শুধু আপনার সঙ্গে দেখা করার জন্য। ভালোই হয়েছে দেখা হয়ে গেল। আপনি স্যার আমাদের জন্য একটু দোয়া রাখবেন। অবশ্যই রাখবো। ওনার খাবার ব্যাপারে স্যার কোনো চিন্তা করবেন না। আমি বদরুল সাহেবকে বললাম, আপনি এদের সঙ্গে যান, খাওয়া দাওয়া করুন, তারপর মেসে চলে যাবেন। আমি ভোরবেলা ফিরব। তিনি পুরোপুরি হকচকিয়ে গেছেন। কিছুতেই যাবেন না। পুলিশরা বলতে গেলে তাকে গ্রেফতার করেই নিয়ে গেল। বেচারার হতাশ দৃষ্টি দেখে মায়া লাগছে। মায়া ভালো জিনিস না। অনিত্য এই সংসারে মায়া বিসর্জন দেওয়া শিখতে হয়। আমি শেখার চেষ্টা করছি। বাদুর স্বভাব আয়ত্ত করার চেষ্টা সফল হচ্ছে না। বাদুর ভাব কয়েকদিন থাকে, তারপর ভেতর থেকে মানুষ ভাব মাথাচাড়া দিয়ে ওঠে। রাতে ঘুমোতে ইচ্ছে করে, দিনে হাজার চেষ্টা করেও ঘুমোতে পারি না। এখন আবার মানুষ ফেস চলছে। রাতে ঘুমোচ্ছি, দিনে জেগে আছি। রাস্তায় যাচ্ছি, হাঁটাহাঁটি করছি। দিনে হাঁটাহাঁটি করার মধ্যেও কিছু থ্রিল আছে। হঠাৎ হঠাৎ খুব বিপজ্জনক কারোর সঙ্গে দেখা হয়ে যায়, যার সঙ্গে নিশিরাতে দেখা হওয়ার কোনো সম্ভাবনা নেই। রাত ৩টার সময় নিশ্চয়ই রেশমা খালার সঙ্গে নিউ মার্কেটের কাছে দেখা হবে না। প্রায় ২ বছর পর রেশমা খালার সঙ্গে দেখা। পাজর নামের অভদ্র গাড়ির ভেতর ড্রাইভারের সিটের পাশে তিনি বসে আছেন। তার মতো মহিলা ড্রাইভারের পাশের সিটে বসবেন ভাবাই যায় না। তবে শুনেছি পাজেরো গাড়িগুলি এমন যে ড্রাইভারের সিটের পাশেও বসা যায়, এতে সম্মানহানি হয় না। রেশমা খালা হাত উঁচিয়ে ডাকলেন, এই হিমু, এই। ড্রাইভার ক্রমাগত হর্ন দিতে লাগলো। আমার উচিত দ্রুত পালিয়ে যাওয়া, কোনো গলিটলির ভেতর ঢুকে পড়া। গলি না থাকলে ম্যানহোলের ঢাকনি খুলে তার ভেতর সেরিয়ে যাওয়া। কিছু কিছু ট্রাকের পেছনে লেখা থাকে ১০০ হাত দূরে থাকুন। রেশমা খালা সেই ট্রাকের চেয়েও ভয়াবহ। আশেপাশে গলি বা ম্যানহোল নেই। কাজেই আমি হাসি মুখে এগিয়ে গেলাম। রাস্তা পার হবার আগেই খালা চেঁচিয়ে বললেন, হিমু, তুই নাকি গলার কাটা নামাতে পারিস? রেশমা খালা আমার কেমন খালা জানি না, লতায় পাতায় খালা। ভদ্রমহিলার বয়স ৫০ পার হলেও এই মুহূর্তে খুকি সেজে আছেন। মাথা ভর্তি ঢেউ খেলানো ঘন কালো চুল। এই চুল হংকং থেকে আনানো। ঠোঁট লাল টুকটুক করছে। জামদানি শাড়ি পরেছেন, গলায় মাটির মালা, কানে মাটির দুল। এটাই লেটেস্ট ফ্যাশন, শান্তিনিকেতন থেকে আমদানি হয়েছে। আমি গাড়ির কাছে চলে এলাম। রেশমা খালা চোখ বড় বড় করে বললেন, বাদলের মার কাছে ঘটনাটা শুনলাম। বড় বড় সার্জন কাত হয়ে গেছে, তুই গিয়েই মন্ত্রতন্ত্র পড়ে কাঁচা নামিয়ে ফেললি? কী রে, সত্যি? হ্যাঁ সত্যি। তোমার কাঁচা লাগলে খবর দিও, নামিয়ে দিয়ে যাব। তোকে খবর দেব কিভাবে? তোর ঠিকানা কি? তোর কোনো কার্ড আছে? ঠিকানা নেই আবার কার্ড? তুই এক কাজ কর না, আমার বাড়িতে চলে আয়। একতলাটা তো খালিই পড়ে থাকে, একটা ঘরে থাকবি, আমার সঙ্গে খাবি, ফ্রি থাকা খাওয়া। দেখি চলে আসতে পারি। আসতে পারি টারি না, চলে আয়। তুই কাঁটা নামানো ছাড়া আর কি পারিস? আপাতত আর কিছু পারি না।
কে যেন সেদিন বলল তুই ভূত ভবিষ্যৎ সব বলতে পারিস, তোর সিক্সথ সেন্স নাকি খুবই ডেভেলপড। আমি হাসলাম, আমার সেই বিশেষ ধরনের হাসি। হাসি দেখে রেশমা খালা আরও অভিভূত হলেন। হ্যাঁ হিমু, গাড়িতে উঠে আয়। যাচ্ছ কোথায়? কোথাও যাচ্ছি না, খালি বাড়িতে থাকতে কতক্ষণ আর ভাল লাগে, এই জন্যই গাড়ি নিয়ে মাঝে মাঝে বের হই। বাড়ি খালি নাকি? ও আল্লাহ, তুই তো কিছুই জানিস না, তোর খালুর ইন্তেকালের পর বাড়ি খালি না। এত বড় বাড়িতে একা থাকি, অবস্থাটা চিন্তা করতে পারিস। দারোয়ান, মালি, ড্রাইভার এরা তো আছে। খালি বাড়ি কি দারোয়ান, মালি, ড্রাইভার এসবে ভরে? তুই চলে আয়। তোর কাঁটা নামানোর ক্ষমতা শুনে দারুণ ইন্টারেস্টিং লাগছে। দাঁড়িয়ে আছিস কেন, গাড়িতে ওঠ। আজ তো খালা যেতে পারবো না, জরুরি কাজ। তোর আবার কিসের জরুরি কাজ? হাঁটা ছাড়া তোর আবার কাজ কি? আরেকজনের কাঁটা নামাতে হবে। চিতল মাছের কাঁটা গলায় বিধিয়ে বসে আছে, কো কো করছে, সেই কাঁটা তুলতে হবে। আমাকে নিয়ে চল, আমি দেখি ব্যাপারটা কি। তোমাকে নেওয়া যাবে না খালা, মন্ত্রতন্ত্রের ব্যাপার তো, মেয়েদের সামনে মন্ত্র কাজ করে না। মেয়েরা কি দোষ করেছে? মেয়েরা কোনোই দোষ করেনি, দোষ করেছে মন্ত্র। এই মন্ত্র নারী বিদ্বেষী। আচ্ছা ঠিক আছে, আমাকে না নিতে চাইলে না নিবি। গাড়িতে ওঠ, তোকে কিছু দূর এগিয়ে দিই। রোদের মধ্যে হাঁটছিস দেখে মায়া লাগছে। কেউ গাড়িতে ওঠার জন্য বেশি রকম পিড়াপিড়ি করলে ধরে নিতে হবে গাড়ি নতুন কেনা হয়েছে। আমি গাড়িতে উঠতে উঠতে বললাম, গাড়ি নতুন কিনলে? নতুন কোথায়, 6 মাস হয়ে গেল না। 6 মাসে স্বামী পুরাতন হয়, গাড়ি হয় না। দারুণ গাড়ি। তোর পছন্দ হয়েছে? পছন্দ মানে এরোপ্লেনের মতো গাড়ি। এই গাড়ির সবচেয়ে বড় সুবিধা কি জানিস? সামনাসামনি কলিশন হলে গাড়ি কিছু হবে না, কিন্তু অন্য গাড়ি ভর্তা হয়ে যাবে। বাহ, দারুণ তো। তোর সঙ্গে দেখা হয়ে ভালো লাগছে রে হিমু। চাকরি বাকরি কিছু করছিস? তোমার হাতে চাকরি আছে? না, তোর খালুর মৃত্যুর পর মিল টিল সব বিক্রি করে ক্যাশ টাকা করে ফেলেছি, ব্যাংকে জমা করেছি। আমি একা মানুষ, মিল টিল চালানো তো সম্ভব না। সবাই লুটে পুটে খাবে, দরকার কি? কোনো দরকার নেই। গাড়ি চলছে, কোনো বিশেষ দিকে যাচ্ছে না। মনে হচ্ছে ড্রাইভার তার ইচ্ছা মতো চালাচ্ছে। মিরপুর রোড ধরে চলতে চলতে ফট করে ধানমন্ডি 4 নম্বরে ঢুকে পড়লো। আবার কিছুক্ষণ পর মিরপুর রোডে চলে এলো। হিমু। জি খালা। তোর খালুর স্মৃতি রক্ষার্থে একটা কিছু করতে চাই। কর্মযোগী পুরুষ ছিল, পথের ফকির থেকে কলকারখানা, গার্মেন্টস করেনি এমন জিনিস নেই। স্ত্রী হিসেবে তার স্মৃতি রক্ষার জন্য আমার তো কিছু করা দরকার। করলে ভালো, না করলেও চলে। না না, করা দরকার, ভালো কিছু করা দরকার। ওনার নামে একটা আর্ট মিউজিয়াম করলে কেমন হয়? ভালো হয়, তবে খালু সাহেবের নামে করা যাবে না, মানাবে না। মানাবে না কেন? গনি মিয়া মিউজিয়াম অফ মডার্ন আর্ট শুনতে ভাল লাগছে না। খালু সাহেবের নামটা গনি মিয়া না হয়ে আর একটু সফিস্টিকেটেড হলে মিউজিয়াম অফ মডার্ন আর্ট দেয়া যেত। তোমার নিজের নামে দাও না কেন, রেশমা মিউজিয়াম অফ মডার্ন আর্ট। শুনতে তো খারাপ লাগছে না। গাড়ি মিরপুর রোড থেকে আবার ধানমন্ডি 27 নম্বরে ঢুকে পড়েছে। আবারও মনে হয় মিরপুরে আসবে। ভালো যন্ত্রণায় পড়া গেল। খালা, আমার তো এখন যাওয়া দরকার। চিতল মাছের কাঁটা নামানো খুব সহজ না। আহা বস না, তোর সঙ্গে কথা বলতে ভালো লাগছে। কথা বলার মানুষ পাই না, কেউ আমার বাড়িতে আসে না। এটা একটা আশ্চর্য কাণ্ড। তোর খালুর মৃত্যুবার্ষিকী উপলক্ষে কার্ড ছাপিয়ে 500 লোককে দাওয়াত দিয়েছি। 3টা দৈনিক পত্রিকায় কোয়ার্টার সাইজ পেজ বিজ্ঞাপন দিলাম। লোক কত হয়েছে বলতো? 100? আরে না, 18 জন। এর মধ্যে আমার নিজের লোকই 7 জন, ড্রাইভার, মালি, দারওয়ান, কাজের 2টা মেয়ে। আমাকে খবর দিলে চলে আসতাম। তোকে খবর দেব কিভাবে? তোর কি কোনো স্থায়ী ঠিকানা আছে? ঠিকানা নেই। রাস্তায় যে ফকিরগুলি আছে তাদের কি ঠিকানা আছে? রাতে তারা একটা নির্দিষ্ট জায়গায় ঘুমায়। আজিজ মার্কেটের বারান্দায় যে ঘুমোবে সে সেখানেই ঘুমাবে।
সে কমলাপুর রেল স্টেশনে ঘুমোবে না। তুই তো আজ এই মেসে, কাল ওই মেসে। হিমু, তুই চলে আয় আমার কাছে। গুলশানের বাড়ি নতুন করে রিনোভেট করেছি, টাকা পয়সা খরচ করে হুলস্থুল করেছি। তোর ভালো লাগবে, আসবি? ভেবে দেখি। ভাবতে হবে না, তুই চলে আয়। থাকা খাওয়ার খরচার হাত থেকে তো বেঁচে গেলি। মাসে মাসে না হয় কিছু হাত খরচও নিবি। কত দেবে হাত খরচ? বিড়ি সিগারেটের খরচ আর কি। কি, থাকবি? তুই থাকলে একটা ভরসা হয়। দিনকালের যে অবস্থা, চাকর দারোয়ান এরাই বটি দিয়ে কুপিয়ে কোনোদিন না মেরে ফেলে, এমন ভয়ে ভয়ে থাকি। চলে আয় হিমু, আজই চলে আয়। বাড়ি তো চিনিসই, চিনিস না? হুম। তোকে দেখে আরেকটা কথা ভাবছি। বিশেষ বিশেষ ক্ষমতা আছে, প্যারানর্মাল পাওয়ার যাদের, এদের বাড়িতে রাখলে কেমন হয়? অ্যাস্ট্রোলজার, পামিস্ট, বুঝতে পারছিস কি বলছি? পারছি, ইনস্টিটিউট অফ সাইকিক রিসার্চ টাইপ। ঠিক বলেছিস। বাংলাদেশে তো এরকম আগে হয়নি, নাকি হয়েছে? না, হয়নি। করতে পারো। নাম কি দেবে? গনিমিয়া ইনস্টিটিউট অফ সাইকিক রিসার্চ। নামটা কেমন শোনাচ্ছে? মিয়াটা বাদ দিলে খারাপ লাগবে না। কোন ইনস্টিটিউট অফ সাইকিক রিসার্চ। খালা, এখানে আমি নামবো। ড্রাইভার, গাড়ি থামাও। গাড়ি না থামালে আমি জানালা দিয়ে লাফ দিয়ে নেমে পড়ব। ড্রাইভার গাড়ি থামালো। রেশমা খালা বললেন, কি ঠিক হলো, তুই আসছিস? হুম। আমার এই মাসের হাত খরচের টাকাটা দিয়ে দাও। থাকাই শুরু করলি না, হাত খরচ কি? আমি তো খালা চাকরি করছি না যে মাসের শেষে বেতন। এটা হলো হাত খরচ। তুই আগে বিছানা বালিশ নিয়ে উঠে আয়, তারপর দেখা যাবে। আচ্ছা। আমি লম্বা লম্বা পা ফেলা শুরু করলাম। উদ্ধার পাওয়া গেছে। এখন চেষ্টা করা উচিত যত দূরে সরে পড়া যায়। সম্ভাবনা খুব বেশি যে খালা তার গাড়ি নিয়ে আমার পেছনে পেছনে আসবেন। আমার উচিত ছোটো কোনো গলিতে ঢুকে পড়া, যেখানে পাজেরো টাইপ গাড়ি ঢুকতে পারে না। এই হিমু, এই, এক সেকেন্ড শুনে যা। এই, বধির হয়ে যাওয়ার ভান করে আমি গুলি খুঁজছি। গাড়ি ড্রাইভার ক্রমাগত হর্ন দিচ্ছে। না ফিরলে চারদিকে লোক জমে যাবে। বাধ্য হয়ে ফিরলাম। নে, হাত খরচ নে। না দিলে আবার হাত খরচ দেওয়া হয়নি এই অজুহাতে আসবি না। রেশমা খালা একটা চকচকে 500 টাকার নোট জানালা দিয়ে বাড়িয়ে ধরলেন। তুই সন্ধ্যায় চলে আসিস। সন্ধ্যার পর থেকে আমি বাসায় থাকি। নানান সমস্যা আছে বুঝলি। ভয়ঙ্কর ব্যাপার ঘটছে, কাউকে বলা দরকার। রাতে এক ফোঁটা ঘুমোতে পারি না। টাকাটা হাতে নিয়ে দাঁড়িয়ে আছিস কেন? পকেটে রাখ, হারিয়ে ফেলবি তো। খালা, আমার পকেট নেই। যাবতীয় টাকা পয়সা আমাকে হাতে নিয়ে ঘুরতে হয়। বলিস কি? খালা, যাই। যাই বলে দেরি করলাম না, প্রায় দৌড়ে এক গলিতে ঢুকে পড়লাম। টাকা কি কেউ হাতে নিয়ে ঘোরে? বাসের কন্ডাক্টররা টাকা হাতে রাখে। আর কেউ? 500 টাকার চকচকে একটা নোট হাতে রাখতে বেশ ভালোই লাগছে। নোটটা এতই নতুন যে ভাঁজ করতে ইচ্ছা করছে না। চনমনে রোদ ওঠায়, গরম লাগছে। নোটের সাইজ আর একটু বড় হলে টাকা দিয়ে বাতাস খেতে খেতে যাওয়া যেত। খালার হাত থেকে উদ্ধার পেয়েছি শ্যামলিতে। সেখান থেকে কোথায় যাব বুঝতে পারছি না। হেঁটে হেঁটে আবার নিউ মার্কেটের কাছে চলে আসা যায়। ইচ্ছে করলে রিক্সা নিতে পারি, ভাড়া দেওয়ার সমস্যা হবে না। বুড়ো অথর্ব টাইপ রিক্সাওয়ালা, যাদের রিক্সায় কেউ চড়ে না, এমন কেউ যে রিক্সা ঠিক মতো টানতেও পারে না, বয়সের ভারে কানেও ঠিক শোনে না, গাড়ির সামনে হঠাৎ রিক্সা নিয়ে উপস্থিত হয়, এইসব রিক্সায় চড়া মানে পদে পদে বিপদের মধ্যে পড়া। যেহেতু রেশমা খালার বাড়িতে আমি থাকতে যাব না, সেহেতু এই 500 টাকা কোনো এক সৎকর্মে ব্যয় করতে হবে। অনেকদিন কোনো সৎকর্ম করা হয় না। ভাড়া হিসেবে পুরো নোটটা দিয়ে দিলে সাধারণ মানের একটা সৎকর্ম করা হবে। পছন্দসই কোনো রিক্সাওয়ালা পাওয়া যাচ্ছে না। একজনকে বেশ পছন্দ হলো, তবে তার বয়স অল্প। বুড়ো রিক্সাওয়ালা কেউই নেই। বুড়োরা আজ কেউই রিক্সা বের করেনি। আসাদ গেটে এসে একজনকে পাওয়া গেল। চলনসই ধরনের বুড়া, রিক্সার সিটে বসে চায়ে পাউরুটি ভিজিয়ে খাচ্ছে। সকালের ব্রেকফাস্ট বোধ হয় না। 12টার মতো বাজে, লাঞ্চ হওয়ারও সম্ভাবনা কম, সম্ভবত প্রি লাঞ্চ।
রিক্সা, ভাড়া যাবেন? বুড়ো প্রায় ধমকে উঠল, না। খাওয়ার মাঝখানে বিরক্ত করায় সে সম্ভবত ক্ষেপে গেছে। কাছেই যাব, বেশি দূর না, নিউ মার্কেটে। ওইদিকে যাবো না। ফার্মগেট যাবেন? ফার্মগেট গেলেও আমার চলে। যাবো না। যাবেন না কেন? ইচ্ছা করতেছে না। আমি না হয় অপেক্ষা করি, আপনি চা শেষ করেন তারপর যাব। ফার্মগেটে যেতে চান না তাও সই, অন্য যেখানে যেতে চান যাবেন, আমাকে কোনো এক জায়গায় নামিয়ে দিলেই হবে। মনে হয় আমার প্রস্তাবে সে রাজি হয়েছে। কিছু না বলে চা পাউরুটি শেষ করলো। লুঙ্গির ভাঁজ থেকে বিড়ি বের করে আয়েশ করে বিড়ি টানতে লাগলো। আমি ধৈর্য ধরে অপেক্ষা করছি। কাউকে দান করতে যাওয়াও সমস্যা, দান করতেও ধৈর্য লাগে, হুট করে দান করা যায় না। বুড়ো বিড়ি টানা শেষ করে রিক্সার সিট থেকে নামলো। আমি উঠতে যাচ্ছি, সে গম্ভীর গলায় বলল, কইছি না যাবো না, ত্যাগ তো করেন কেন? সে খালি রিক্সা টেনে বেরিয়ে গেল। একটু সামনে গিয়ে দুজন যাত্রীও নিল। যে কোনো কারণেই হোক আমাকে তার পছন্দ হয়নি। 500 টাকার চকচকে নোটটা তাকে দেয়া গেল না। আমি ফার্ম গেটের দিকে রওনা হলাম। নানান কিসিমের অভাবী মানুষ ওই জায়গায় ঘুরে বেড়ায়। ভিক্ষার বিচিত্র টেকনিক দেখতে হলে ফার্ম গেটের চেয়ে ভালো কোনো জায়গা হতে পারে না। একবার একজনকে পেয়েছিলাম, ইংরেজিতে ভিক্ষা করে। স্যার, আই অ্যাম এ নিডি ম্যান স্যার, 3 school I going daughters, lost my job, presently penniless. আমি বললাম, ইংরেজিতে ভিক্ষা করছেন কেন? বাংলা ভাষার জন্যে আমরা এত রক্ত দিয়েছি, সে কি ইংরেজিতে ভিক্ষা করার জন্যে? ভিক্ষার জন্যে বাংলার চেয়ে ভালোবাসা হতেই পারে না। ইংরেজি ভাষার ভিক্ষুক চোখ মুখ কুঁচকে তাকালো। আমি বললাম, ফেব্রুয়ারি মাসেও কি ইংরেজিতে ভিক্ষা করেন, নাকি তখন বাংলা ভাষা? আরেকজন আছেন, ভদ্র চেহারা, ভদ্র পোশাক। তিনি এসে খুবই আদরের সঙ্গে বললেন, ভাই কিছু মনে করবেন না, কয়টা বাজে? আমার ঘড়িটা বন্ধ। যাকে জিজ্ঞেস করা হয় তিনি ভদ্রলোকের ভদ্রতায় মুগ্ধ হয়ে যান। ঘড়ি দেখে সময় বলেন, অসংখ্য ধন্যবাদ। আজকাল মানুষ এমন হয়েছে, সময় জিজ্ঞেস করলে রেগে যায়। না না, ঠিক আছে। তখন ভদ্রলোক গলা নিচু করে বললেন, ভাই সাহেব, 1 মিনিট সময় হবে? দুটা কথা বলতাম। যে সময় দিয়েছে সেই মরেছে, তার 20-25 টাকা খসবেই। আরেক ভদ্রলোককে মাঝে মাঝে দেখা যায়, খদ্দরের পায়জামা পাঞ্জাবি পরা, মুখে দাড়ি গোফের জঙ্গল, হাতে বেনসনের প্যাকেট। ভদ্রলোকের পাঞ্জাবির পকেটে সম্রাট আকবরের সময়কার একটা মোহর, 1.5 ভরির মতো ওজন। তার গল্প হচ্ছে, তিনি এরকম মুদ্রা ভর্তি একটা ঘটি পেয়েছেন, কাউকে জানাতে চাচ্ছেন না, জানলে সরকার সিজ করে নিয়ে যাবে। তিনি গোপনে মুদ্রাগুলি বিক্রি করতে চান, তাই বলে সস্তায় না, সোনার যা দাম সেই হিসেবে কিনতে হবে, কারণ খাঁটি সোনার মোহর। ভদ্রলোকের মূল ব্যবসার জায়গা ফার্মগেট না, ফার্মগেটে তিনি অন্য উদ্দেশ্যে আসেন। উদ্দেশ্যটা আমার কাছে পরিষ্কার না। পরিচিত ভিক্ষুকের কাউকেই পেলাম না, তবে আশ্চর্যজনকভাবে আব্দুর রশিদকে পেয়ে গেলাম। চশমা দেখে চিনলাম, চশমার ডাট নেই, সুতা দিয়ে কানের সঙ্গে বাঁধা। হাতে কিছু কাগজ নিয়ে তার কাছে যাচ্ছেন, মনে হচ্ছে ডাক্তারের প্রেসক্রিপশন। হলুদ রঙের বড় একটা খামও আছে, নির্ঘাত এক্স রে প্লেট। রশিদ সাহেব না? কেমন আছেন? চিনতে পারছেন? ভদ্রলোক চশমার আড়াল থেকে পিটপিট করে তাকাচ্ছেন। চিনতে পারছেন কিনা বোঝা যাচ্ছে না। চশমা ডাট আবার ফেলে দিয়ে সুতা লাগিয়েছেন, এতে কি ভিক্ষার সুবিধা হয়? আপনাকে চিনতে পারছি না। চিনবেন না কেন? আমি বদরুল সাহেবের বন্ধু। আপনার হাতে কি প্রেসক্রিপশন? এত পুরানো টেকনিকে গেলেন কেন? আব্দুর রশিদ কাঁপা কাঁপা গলায় বলছেন, ছেলে মরণাপন্ন, লাংসে পানি জমেছে, প্লুরিসি। প্রফেসর রহমান ট্রিটমেন্ট করছেন, বিশ্বাস না হলে মেডিকেল কলেজ হাসপাতালে 12 নং ওয়ার্ডে যেতে পারেন। অবস্থা খারাপ? আব্দুর রশিদ জবাব দিলেন না, ক্রূর দৃষ্টিতে আমার দিকে দেখছেন। আমি বললাম, টাকা পয়সা কি কিছু জোগাড় করতে পেরেছেন? তা দিয়ে আপনার কি দরকার? দরকার আছে,
আমি 1 কাপ চা খাবো। চা এবং একটা সিগারেট। তৃষ্ণায় বুক ফেটে যাচ্ছে। হাতে একদম পয়সা নেই। 500 টাকার একটা নোট তো আছে। নোটটা আমার না, বুড়ো এক রিক্সাওয়ালার নোট। তাকে ফেরত দিতে হবে। খাওয়াবেন 1 কাপ চা? আপনার কাছে আমার চা পাওনা আছে। ওই দিন আপনাকে চা সিঙ্গারা খাইয়েছিলাম। আব্দুর রশিদ চা খাওয়াতে নিয়ে গেলেন। শুকনো গলায় বললেন, চায়ের সঙ্গে আর কিছু খাবেন? সিঙ্গারা খাওয়ান, তাহলে শোধ হয়ে যাবে। আপনিও আমার কাছে ঋণী থাকবেন না, আমিও ঋণী থাকবো না। চায়ের সঙ্গে সিঙ্গারাও এলো। আমি গলার স্বর নামিয়ে বললাম, রশিদ সাহেব, ভিক্ষার একটা ভালো টেকনিক আপনাকে শিখিয়ে দিই। কিছুদিন ব্যবহার করতে পারবেন, তবে এক জায়গায় একবারের বেশি দুবার করা যাবে না। জায়গা বদল করতে হবে। বলবো? রশিদ সাহেব চায়ে চুমুক দিচ্ছেন। তার চোখ মুখ কঠিন। আমি খানিকটা ঝুঁকে এসে বললাম, ময়লা একটা গামছা শুধু পরবেন, সারা শরীরে আর কিছু থাকবে না। চোখে চশমা থাকতে পারে। আপনি করবেন কি, মধ্যবিত্ত বা নিম্নবিত্ত টাইপের লোকদের কাছে যাবেন। গিয়ে নিচু গলায় বলবেন, আমার কোনো সাহায্য লাগবে না, কিচ্ছু লাগবে না। দোকান থেকে আমাকে শুধু একটা লুঙ্গি কিনে দেন। কেউ টাকা দিতে চাইলেও নেবেন না। দেখবেন 10 মিনিটের ভেতর আপনাকে লুঙ্গি কিনে দেবে। তবে একটা জিনিস খেয়াল রাখবেন, বড় লোকের কাছে কিছুই চাইবেন না। আপনি গামছা পরে আছেন না ন্যাংটো হয়ে আছেন, তাদের ওদের কিছু যায় আসে না। কিন্তু যারা নিম্নবিত্ত, তারা আপনাকে দেখে আতঙ্কগ্রস্ত হবে। ওদের মনে হবে একদিন আপনার মতো অবস্থা তাদেরও হতে পারে। তখন তারা ব্যস্ত হয়ে পড়বে লুঙ্গি কিনে দিতে। সেই লুঙ্গি আপনি বিক্রি করে দেবেন। আবার আরেকটা ব্যবস্থা করবেন। বুঝতে পারছেন? মন দিয়ে কাজ করলে দৈনিক 5 থেকে 6টা লুঙ্গির ব্যবস্থা ইনশাল্লাহ হয়ে যাবে। আব্দুর রশিদ কঠিন চোখে তাকালেন। আমি বিনীত ভঙ্গিতে বললাম, ভালো বুদ্ধি দিয়েছি, এখন একটা সিগারেট খাওয়ান। আব্দুর রশিদ সিগারেট খাওয়ালেন না। চা সিঙ্গারার দাম দিয়ে উঠে চলে গেলেন। বুড়ো রিক্সাওয়ালা একজন পাওয়া গেল। বুড়ো হলেও তার গায়ে শক্তি সামর্থ্য ভালোই। টেনে রিক্সা নিয়ে যাচ্ছে। গল্প জমাবার চেষ্টা করলাম। গল্প জমল না। শুধু জানালো তার আদি বাড়ি ফরিদপুর। 7 টাকা ভাড়ার জায়গায় 500 টাকা ভাড়া পেয়ে তার চেহারার কোনো পরিবর্তনই হলো না। নির্বিকার ভঙ্গিতেই সে টাকাটা রেখে দিল। গামছা দিয়ে মুখ মুছল। মনে হয় তার বিস্মিত হওয়ার ক্ষমতা নষ্ট হয়ে গেছে। ম্যানেজার হায়দার আলী খাঁ আমাকে দেখে আনন্দিত গলায় বললেন, সকাল থেকে আপনার জন্য একটা মেয়ে বসে আছে, বাইরে দাঁড়িয়েছিল, শেষে আমি আপনার ঘর খুলে দিলাম। ঘর খুলে দিলেন কেন? মেয়ে ছেলে কতক্ষণ আর দাঁড়িয়ে থাকবে? নাম কি মেয়ের? নাম জিজ্ঞেস করি নাই। নাম জিজ্ঞেস করলে বেয়াদবি হয়। সুন্দর মতো মেয়ে। রূপা নাকি? রূপা হবার সম্ভাবনা খুবই কম। সে এসে দীর্ঘ সময় বসে থাকবে না। গাড়ি থেকেই তার নামার কথা না। সে গাড়িতে বসে থাকবে, ড্রাইভারকে পাঠাবে খোঁজ নিতে। তাহলে কে হতে পারে? ঘরে ঢুকে দেখি বাদলের বাসায় যে মেয়েটিকে দেখেছিলাম, সে পদার্থবিদ্যার ব্রিলিয়েন্ট ছাত্রী, মীরা কিংবা ইরা নাম। আমি খুব সহজভাবে ঘরে ঢুকে বিন্দুমাত্র আশ্চর্য না হওয়ার ভঙ্গি করে বললাম, কী খবর ইরা, ভালো? ইরা বসেছিল, উঠে দাঁড়ালো। কিছু বলল না। তার মুখ কঠিন, ভুরু কুঁচকে আছে। বড় ধরনের ঝগড়া শুরুর আগে মেয়েদের চেহারা এরকম হয়ে যায়। আমার এখানে কি মনে করে? গলায় কাটা? আপনার সঙ্গে আমার কথা আছে। আমি সেই সকাল 11টা থেকে বসে আছি। বসো, তারপর বলো কি কথা। আপনার সঙ্গে আমার কথা ছিল যে আপনি আমাকে আপনি আপনি করে বলবেন। আমার একদম মনে থাকে না। কোনো কোনো মানুষকে প্রথম দেখা থেকেই এত আপন মনে হয় যে শুধু তুমি বলতে ইচ্ছে করে। দয়া করে মেয়ে ভুলানো কথা আমাকে বলবেন না। এই জাতীয় কথা আমি আগেও শুনেছি। পাত্তা দেননি? পাত্তা দেওয়ার কোনো কারণ কি আছে? আছে। ছেলেরা নিতান্ত অপারগ হয়ে এইসব কথা বলে। প্রথম দেখাতে তো সে বলতে পারে না আমি আপনার প্রেমে হাবুডুবু খাচ্ছি। বলতে লজ্জা লাগে, যে শোনে তারও খারাপ লাগে।
কাজেই ঘুরিয়ে কথা বলার চেষ্টা করা হয়। প্রেম বিষয়ক তত্ত্ব কথা শুনতে আমি আসিনি। আপনার সঙ্গে আমার জরুরি কিছু কথা আছে। আমি কথাগুলি বলে চলে যাব। অবশ্যই, একটু বসুন।